ফাহিম ভাইয়া স্যারের আগের ঘরের ছেলে মেয়ে আসছিল। আপু স্যারের হচ্ছে বড় মেয়ে আসছিল, বড় মেয়ে সবাই আমাদের সাথেই ছিল। স্যারের আগের ঘরে যে বড় মেয়ে ছিল উনি আমাদের সাথে এয়ারপোর্টেও ছিল, এয়ারপোর্টে গিয়েছিল, ম্যামের বাসায় ছিল। ম্যাম আর মেয়ে ওনার বড় মেয়ে একসাথেই ছিল। ম্যাম প্রথম মানে পুরুষরা মাটি দেওয়ার পরে কবরস্থানে প্রথম ম্যাম মাটি দিছে, তারপর তার বড় মেয়ে মাটি দিছে, তারা দুজন একসাথেই ছিল। এবং হচ্ছে কালকে অব্দি স্যারের বড় মেয়ে ম্যামের বাসায় ছিল। তো স্যারকে মাটি টিটি দেওয়া হয়েছে, তারপরে বাসায় আসছে সবাই একসাথে, তারপরে ওই আপুটা আর কি ওনাদের বাসায় চলে গেছে। আচ্ছা ভাইয়া, আপু ম্যাম আসলে তো ভালো নেই। ম্যাম কিভাবে ভালো থাকে বলেন? এই সিচুয়েশনে ম্যাম না, শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই। বিশেষ করে সারফারাজ, সানভি ওরা আছে, ওরা কিভাবে ভালো থাকে? সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে। কালকে হচ্ছে যখন স্যারকে যখন নিয়ে আসলাম আমি, ওখানে ম্যাম, তারপরে ম্যামের ভাই বোন, আমাদের ম্যানেজার, এয়ারপোর্টে গেছিলাম স্যারের কফিন রিসিভ করার জন্য। সো বাসায় নিয়ে আসার পর সারফরাজ ভাবছে ওর ড্যাডি মনে করেন আসছে। সো ও তো আর ভাবে, মানে ও এখনো বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ও ভাবছে যে ড্যাডি আবার আসবে। এনিওয়ে যখন হচ্ছে আমি স্যারকে আমরা মাটি দিচ্ছিলাম, মানে দাফন দিচ্ছিলাম, সারফরাজকে আমি মানে আমার সাথে রাখার ট্রাই করছি। আমি চাচ্ছিলাম যে ও কিছু কিছু স্মৃতি হয়তো ও বুঝতেছে না, বাট এই স্মৃতিগুলো হয়তো আর মনে থাকবে, বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে। আসলে কিছুই বুঝে না যে ওর ভাবার কি হয়েছে, বা সে যে আর কখনো ফিরে আসবে না, এটা আসলে ও বুঝতে পারতেছে না। বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক, ওর স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক। তো এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম। স্যারকে যখন গোসল করাইছে ওখানে সারফরাজকে নিয়ে যাই, স্যারের খাট আমি আমার কাঁধের উপর নিয়ে ওকে একটু ধরাইছি। আচ্ছা ধরুক, ও তো আসলে এগুলো বুঝতেছিল না, বারবার বলে আচ্ছা ড্যাডি কি হয়েছে, ড্যাডি কখন আসবে। লাস্ট যেটা স্যারকে যখন আমরা দাফন দিই, তো সারফরাজের হাতে আমি এক মুঠো মাটি দিই যে তুমি এটা দাও। সো ওইটা দিয়ে ও নিজে থেকেই বললো যে ড্যাডি বাই। অ্যান্ড আমাকে বলতেছিল বারবার আচ্ছা ফাইন ভাইয়া, ড্যাডি কখন ফিরে আসবে আবার। সো মানে এটা শুনে আমার মানে এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে, যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল। এত সহজ একটা প্রশ্নের অ্যান্সার আমার কাছে জানা ছিল, বাট আসলে আমি অ্যান্সারটা করতে পারি নাই ওই সময় ওকে। ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাহিম ব্যাস ড্যাডি কখন আসবে। সো আমি আসলে কি অ্যান্সার দিব বলেন? আমার কাছে তো অ্যান্সার আছে, মানে কারেক্ট যে অ্যান্সার ওটা তো আছে, বাট আমি কি ওই মুহূর্তে ওইভাবে অ্যান্সার দিতে পারি না। সো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে, তুমি এটা বইলো না। এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বোঝানোর ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো আল্লাহ হয়তো রাগ করবে, তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো। বলছে আল্লাহ, ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে। আমি বলছি হ্যাঁ তুমি এটা বলো না, তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো। সো ওইটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো এই। এনিওয়ে সো সো আর সত্যি কথা যেটা মানে আমি নিজেকে অনেক মানে আমি লাইভে আসতে মানে আমি কয়েকবার ক্যাপশন লিখেছি যে কিভাবে যাব কি বলবো, বাট পারতেছিলাম না। সো ফাইনালি অনেক নিজেকে অনেক স্ট্রং, অনেক স্ট্রাগল করে এখানে আমি আসছি। অ্যান্ড আপনারা জানেন আমাদের দেশে মানে সারা বাংলাদেশে, ঢাকার মধ্যে, বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট, আমাদের অফিসের স্টাফ কত কত, এবং সবকিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং সব তো ম্যামকেই বহন করতে হয়েছে। যাই হোক মানে অবস্থাটাকে যে ধরেন দিন আছে না, কথায় আছে না দিন আনি দিন খাই। আমরা যারা কাজ করি বা আমরা আসলে তো দেখি আমাদের হচ্ছে এরকমই যে দিন আনি দিন খাই, এরকমই মানে আমরা কাজ করি যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু। তো আমাদের আসলে দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন না করলে আসলে ওইরকম ব্যাকআপ তা থাকে না। এনিওয়ে আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না, হ্যাঁ। কারণ মন মানসিকতা আমাদের আসলে আমরা তো অনেক কাছ থেকে দেখছি, আমাদের মন মানসিকতা হয়তো আপনারা বুঝবেন না। স্যারের বাসায় যখনই যেতাম স্যার মানে সামটাইমস যখন মানে লাইক খাবারের টাইমে যে কোনো হয়তো গেলাম, যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে মানে খেতে বসতে হবে, কোনো কিছু না থাকলেও যদি গেলাম তার বাসায় গেলাম, ডাইনিং টেবিলে যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল একটা কলা ছিঁড়ে দিত। তো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না। ছাড়ও নেই, আর হয়তো কেউ ওই যে ওইরকম ডাইনিং টেবিল থেকে যে কলা ছিঁড়ে দিবে যে নাও খাও, ওই রকমটা আর কোনোদিন হবে না। হয়তো বাসায় যাওয়া হবে, আর এই জিনিসগুলো পাবো না। তো যাই হোক ছাড়ের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি, এবং মানে এটা আমরা হয়তো আমার মানে বলার ভাষা আসলে নাই। মানে আমি যে লাইভ করবো আমার এখানে আসলে লাইভ করার যে একটা মানে
মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইভটা কিভাবে করব, কি মানে নিজের মধ্যে ওরকম কোনো আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে যে কথা বলবো আসলে কি বলবো। আপু কেমন আছে ভাইয়া? আপু ম্যাম কেমন আছে সেটা আসলে বুঝতেই পারতেছেন না, আসলে এই মুহূর্তে ভালো নাই। তার সারা জীবনের সাথী তাকে ছেড়ে যেহেতু চলে গেছে, সো ভালো নাই। যাই হোক, সো এই আর কি, মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভে আসছি, বিকজ অফ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ, কাজও তো আমাদের করতে হবে। জানাজা কখন? স্যারের তো জানাজা হয়ে গেছে, স্যারকে তো কালকেই তো সবকিছু হয়ে গেছে। আপু আজ শুনলাম এইটা কি ফাহিম ভাই? এটা কোন ফাহিম ভাই? আপু হ্যাঁ, এটা আজকে শুনছেন আপু? ফাহিম ভাই তুমি তনিয়াপুর পাশ থেকে ছোট ভাই হিসাবে আপু ট্রাই করি। ম্যাম ছোট ভাই না, ম্যাম অলওয়েজ আমাকে সন্তানের মতো ট্রিট করে, আমিও তাকে ওইটাই মানে আমার মায়ের মতোই ট্রিট করি। কারণ জন্ম হলে মৃত্যু তো আর থাকবেই, এটা নিয়েই মানুষের জীবন। হ্যাঁ এটাই আপু। আচ্ছা ড্রেস গুলো দেখাই দিই। এগুলো আপু দেখেন, এই যে দিল্লি বুটিক্স এর কালেকশন। হ্যাঁ এগুলো সব আমি হ্যাঁ 50 এগুলো কিন্তু এক বুঝে ওর বাবা মারা গেছে, আপনি কবে আসবে, কি বলবো আপু। ও শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবারের সদস্যের মতো দেখতো, তো আমরাও তাদেরকে ওইভাবে আমাদের। তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবে আপু। আমরা হ্যাঁ চেষ্টা করছি, আমরা যারা বিশেষ করে আমাদের অফিসের যারা আছে, আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। স্যার হচ্ছে আমাদেরকে, স্যার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবারের সদস্যের মতো দেখতো, তো আমরাও তাদেরকে ওইভাবেই আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয়। তো জানি না একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে, তো আমরা নিজেরাই করছি, আমাদের নিজেদের হাত দিয়ে করছি। আলহামদুলিল্লাহ আমরাও একজন এরকম স্যার পেয়েছিলাম এবং শেষমেশ তার সাথে পর্যন্ত ছিলাম, এটার জন্য আমরাও আসলে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমি যে কি বলবো এটা বুঝতে পারতেছি না, হয়তো মানে আপনারা অনেক কিছু বলতে পারেন বা কিছু, আমি নিজে কি বলবো এটা বুঝতে পারতেছি না। আপনি যেদিন লাস্ট লাইভ করছেন ওই দিন লাইভ অবস্থায় কল আসছিল। আচ্ছা ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করছে ওই কল আসছিল, ওইটা ওই যে স্যারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল, প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল, সো পরে জানাইলো যে না ঠিক আছে, এখন আবার ঠিক আছে। ওই দিন কিন্তু সব ঠিক ছিল, সো ও কল আসছিল তখন হচ্ছে এই টাইমটায় দুপুর টাইমে। সো স্যার মারা গেছে, ম্যাম তো চলেই গেছে পরের রাতে। স্যার মারা গেছে ওই দিন রাত 3টা 3-এ। যাই হোক আপু এই আর কি। আর আশিক দাও আমাকে ড্রেস গুলো দেওয়ার। আমি আপু বেশিক্ষণ লাইভটা করতেও পারবো না, কারণ আমাদের মানে এখন অর্ডারের অবস্থাও খুবই খারাপ। সবকিছু মিলে আমি অল্প কয়েকটা ড্রেস দেখাবো এই লাইভটাতে, আর নেক্সট আর 2টা লাইভ করার ট্রাই করব। আর এই আপনারা একটু সাপোর্ট দিন আমাকে। আমি সরি, আমি ওইভাবে হয়তো মানে স্ট্রংলি লাইভ করতে পারবো না, বিকজ আমাদেরকে হয়তো আপনারা অনেকে বুঝতেছেন যে আমাদের কন্ডিশনটা এরকম এখন কিরকম। আচ্ছা আশিক কোনটা কি করবো? ওই বানানো ড্রেসটা আমাকে দাও। মানে কাজ হচ্ছে এমন একটা জিনিস, মানে এইটা মানুষের যত দুঃখ কষ্ট বেদনা যাই থাক, মানুষকে বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে, বুঝতে পারছেন? মানে কাজ থেকে মানুষ ফাঁকি দিতে পারে না। মানে কাজ এমন একটা জিনিস, যত দুঃখ থাকুক যত কষ্ট থাকুক বেদনা থাকুক, তাকে জীবিকা নির্বাহের জন্য কাজ করতেই হবে। আচ্ছা এই ড্রেসটা কত?